আজকের এই ভিডিওতে আমরা সার্কেলের উপরে আবার কিছু টপিক আলোচনা করব এবং এটা আমাদের সার্কেলের উপরে শেষ ভিডিও। এরপরে আমরা চলে যাব ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আর হচ্ছে লিমিট যেটা থাকছে, এই তিনটে করলে আমরা ম্যাথের সিলেবাসটা পুরো কমপ্লিট করে দেবো এবং তারপরে আমরা চলে যাব ফিজিক্সকে খুব সুন্দরভাবে একটা সিকোয়েন্সে কমপ্লিট করার। আর এভরি সানডে আমি কিন্তু তোমার হচ্ছে ম্যাথের উপরে প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তখন উইকলি ওয়ান ডে করে। তারপরে ফিজিক্স কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং খুব তাড়াতাড়ি মোস্ট প্রবাবলি আমি এই মাসের মধ্যে ফিজিক্সটা বা আগামী মাসের 15 তারিখের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে নিট এবং ক্লিন থাকতে হবে, চাকরিটা আমাদের পেতে হবে, পরিষ্কার কথা। দেখো কি বলেছে, অর্থোগোনালিটি অফ টু সার্কেল। অর্থোগোনালিটি ইন দ্য সেন্স যখন দুটো সার্কেল একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এবার আমরা লাইনের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পড়েছি, কিন্তু কার্ভের ক্ষেত্রে তো পড়িনি। অ্যাকচুয়ালি যখন দুটো লাইন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যখন দুটো লাইন একটা অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তখন আমরা তাকে বলি পারপেন্ডিকুলার। তোমরা হয়তো জানো সেটা। এবার দেখো যখন দুটো কার্ভ, ভালো করে বুঝবে, যখন দুটো কার্ভ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে তখন কিন্তু সেটাকে অর্থোগোনালিটি বলে। এবং তুমি কি করে বুঝবে যে দুটো কার্ভ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? তার জন্য তোমাকে দেখতে হবে, তোমার হচ্ছে এই যে দেখো সেন্টার থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করেছি না, অ্যাকচুয়ালি মানে যে রেডিয়াসটা ড্র করেছি, আবার এখান থেকে রেডিয়াস থ্রুতে একটা দেখো ড্র করেছি, এই এই দুটো রেডিয়াস এবং সার্কেলটা যে পয়েন্টে একে অপরকে টাচ করেছে, দেখো এই পয়েন্টে টাচ করেছে না সার্কেলটা, এবং এই দুটো রেডিয়াসের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ সার্কেল দুটো পরস্পরের সঙ্গে অর্থোগোনাল অবস্থায় আছে, মানে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। বোঝা গেল? কিন্তু এখানে আমরা নতুন ওয়ার্ড ইউজ করছি 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলারের পরিবর্তে সেটা হচ্ছে অর্থোগোনাল। কেন কি? এটা কার্ভ। আশা করি বুঝতে পারছো। কার্ভের ক্ষেত্রে অর্থোগোনালিটি, লাইনের ক্ষেত্রে পারপেন্ডিকুলার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু সার্কেল ইজ 90 ডিগ্রি, কি বলেছে? 90 ডিগ্রি, দেন দ্য সার্কেলস আর সেড টু বি অর্থোগোনাল সার্কেল। যদি দুটো সার্কেল অর্থোগোনাল হয়, আমাদের স্পেশালি এই দুটো কন্ডিশন লাগবে। এইটা এই এই যে কন্ডিশনটা দেখছো, এটা জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের জন্য, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এরকম সার্কেলের জন্য। কিন্তু তোমার যখন একেবারে বেসিক জেনারেল ম্যাথামেটিক্যাল ফর্ম অফ সার্কেল দেওয়া থাকবে, মানে এইটা হচ্ছে আমাদের একদম জেনারেল বেসিক ফর্ম অফ সার্কেল, এটা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। কিন্তু আমি এখানে g1 f1 নিয়েছি কেন? কেন কি আমাকে দুটো সার্কেল নিয়ে কাজ করতে হবে, তাই না? দুটো সার্কেল নিয়ে কাজ করতে হবে, তাই s1টা প্রথম সার্কেলকে ডিনোট করছে, s2টা দ্বিতীয় সার্কেলকে ডিনোট করছে। আশা করি বুঝতে পারছো। দিস সার্কেল উইল বি অর্থোগোনাল কখন হবে? দেখো আমাদেরকে শুধুমাত্র এই কন্ডিশন মনে রাখতে হবে, 2 ইন ব্র্যাকেট g1 g2 প্লাস f1 f2 ইজ ইকুয়ালস টু c1 প্লাস c2। যদি এটা হয় তাহলে আমাদের যে জেনারেল সার্কেল দুটো থাকছে সেটা কিন্তু পারপেন্ডিকুলার, মানে অর্থোগোনাল হবে। পারপেন্ডিকুলার ওয়ার্ডটা ইউজ করাও এখানে কিন্তু ভুল, এখানে শুধুমাত্র অর্থোগোনাল শব্দটাই ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা দুটো কন্ডিশন পেলাম, একটা হচ্ছে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার ইকুয়ালস টু c1 c2। আমরা এর আগের দিনই শিখেছি c1 মানে হচ্ছে এইটা, মানে এই সেন্টার, আর c2 মানে এই সার্কেলের সেন্টার। c1 c2 ইন দ্য সেন্স এই যে ডট ডট লাইনটা দেখছো না, এই লাইনটার ডিস্টেন্সটাই কিন্তু c1 c2 দ্বারা ডিনোট করা, এই লাইনটার ডিস্টেন্স। এইবারে দেখো আমি কিন্তু একটা প্রবলেম করব। দেখো, টু সার্কেল উইথ সেন্টার দিস অ্যান্ড দিস, মানে তুমি যদি দুটো সার্কেলকে ধরো, ঠিক আছে, এবং দুটো সার্কেলের সেন্টার দেওয়া আছে এটা, এবং ইকুয়াল রেডি। রেডি কথার মানে কি? রেডি কথার হচ্ছে রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার রেডি। ওকে, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার রেডি। তার মানে তুমি যদি মনে মনে এখানে দুটো সার্কেল ড্র করো, জাস্ট একটু ভাবার চেষ্টা করবে, আমি এখানে জাস্ট রাফলি ড্র করার চেষ্টা করছি। এটা একটা সার্কেল, এইটা আরো একটা সার্কেল। ওকে, আমি কি বললাম? এই দুটো আমাদের সার্কেল। এবার বলেছে এই দুটো সার্কেলের রেডিয়াস কি বলতো? এই দুটো সার্কেলে তুমি যদি এখানে একটা রেডিয়াস ড্র করো, এরকম ভাবে চলে যাবে, তাই না? আরেকটা রেডিয়াস তুমি এখান থেকে এরকম ড্র করো। বলেছে এই রেডিয়াস গুলো, মানে এটাও আর এটাও আর, কেন কি কোশ্চেনে তুমি যদি ভালো করে খেয়াল করো কি বলেছে, ইকুয়াল রেডি, মানে ইকুয়াল রেডিয়াস। ওকে, তাহলে এইটা তোমার c1 সেন্টার, এটা তোমার c2 সেন্টার, তাই না? তার মানে এই যে এখান থেকে লেন্থটা তোমার c1 ইকুয়ালস টু কত দেওয়া আছে? তুমি যদি এখানে a দেওয়া আছে, তুমি এখানে 2,3 দেওয়া আছে, a ইন দ্য সেন্স অফ এখানে a মানে c1, আর b ইন দ্য সেন্স c2 দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো? 5,6।
তাহলে আমরা দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম আর দিয়ে, কি ফর্মুলা বলো তো, যদি দুটো সার্কেল অর্থোগোনাল হয় তাহলে আমাদের ফর্মুলা ছিল r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, তাই না? আমি একবার ফর্মুলা লিখে নিচ্ছি, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার ইকুয়ালস টু c1 c2 যে ডিস্টেন্সটা পাওয়া যাবে তার হোল স্কোয়ার। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে r1 r2 প্রত্যেকেই কার সমান, r এর সমান, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাই না? তোমার কোশ্চেনে কিন্তু বলা আছে যে প্রত্যেকটা রেডিয়াস তোমার ইকুয়াল, ভালো কথা। তাহলে দেখো আমি এটা পুট করছি, তাহলে কি হবে, এখানে r স্কোয়ার হবে, এখানে r স্কোয়ার হবে, c1 c2 মানে আমি সরাসরি লিখে দিতে পারি, আমি এখানে একদম অ্যাপ্লাই করে দিচ্ছি ফর্মুলা, 5 - 2 x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, তাই তো? আর এখানে তো উপরে স্কোয়ারটা ছিল, আমি স্কোয়ারটা লিখে দিলাম, এই যে স্কোয়ার। দেখো এটাকে ইমপ্লাইজ করছে কি বলতো, 2r স্কোয়ার। দিস ইজ ইমপ্লাইজ স্কোয়ার রুটটা চলে যাবে, কারণ স্কোয়ার আর স্কোয়ার রুট যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে স্কোয়ার রুটটা গায়েব হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে কি পড়ে থাকছে বলছো, 5 - 2 তার হোল স্কোয়ার মানে 3 হোল স্কোয়ার প্লাস আবার এখানেও 3 স্কোয়ার পড়ে থাকছে। আলটিমেটলি এটা কি বলছো বলতো, 9 + 9 আলটিমেটলি 18। তাহলে এখান থেকে আমি পরিষ্কার পেয়ে গেলাম যে 2r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 18। তাহলে এই 2 দিয়ে এটাকে কেটে দাও, কত হবে 9। আবার r স্কোয়ার মানে কত পেয়ে গেলাম, দেখো তো r স্কোয়ার মানে হচ্ছে 9, আর দিস ইজ ইমপ্লাইজ r মানে কত, স্কোয়ার রুট অফ 9, স্কোয়ার রুট অফ 9 তার মানে 3, প্লাস মাইনাস 3 হয়, কিন্তু আমি মাইনাস নেবো না, কেন কি রেডিয়াস নেগেটিভ হতে পারে না। তাহলে আমার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে রেডিয়াস কত হয়ে যাচ্ছে আমার 3। আশা করি বুঝতে পেরেছো, আমি যে ফর্মুলাটা এখনই শিখলাম সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে আমি কাজটা কমপ্লিট করলাম। অর্থোগোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই অর্থোগোনালের পরে আমরা যে টপিকটাতে আলোচনা যাব সেটা কিন্তু আরও খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে কমন কট শুনেছো না, মানে সাধারণ জ্যা, ইন বাংলায় আমরা যদি বাংলাতে বলি তাহলে সাধারণ জ্যা, সেইগুলো কিন্তু আসবে। এইটার ওপর ডিপেন্ড করে, এই যে রেডিক্যাল অ্যাক্সিস দেখছো না, এর উপরে ডিপেন্ড করে অনেকগুলো কন্ডিশন এবং প্রপার্টি পাবে, যেগুলো পয়েন্ট অফ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কেমন, দেখো এখানে একটা ট্যানজেন্ট ড্র করেছো না, এই সার্কেলের রেসপেক্টে ট্যানজেন্ট ড্র, এই সার্কেলের রেসপেক্টে একটা ট্যানজেন্ট ড্র, এই দুটো ট্যানজেন্ট এই বিন্দুতে মিট করেছে না, এই যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন দিয়ে তুমি যে লাইনটা ড্র করবে, সেই যে ডট ডট লাইনটা পাবে সেটাকে কিন্তু বলা হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস। কি বলা হচ্ছে, রেডিক্যাল অ্যাক্সিস। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করছি, সেই ডট ডট লাইনটাকে কি বলা হচ্ছে, রেডিক্যাল অ্যাক্সিস। মানে দুটো ট্যানজেন্ট যখন একে অপরকে মিট করছে একটা নির্দিষ্ট পয়েন্টে, তখনই কিন্তু আমরা তাদের ইন্টারসেকশন দিয়ে যে একটা লাইন পাচ্ছি সেটাকে কিন্তু রেডিক্যাল অ্যাক্সিস বলছে। এবার এই রেডিক্যাল অ্যাক্সিসের সমীকরণটা কি হবে, দেখো ইন জেনারেল তুমি কিন্তু এটাও মনে রাখতে পারো, s1 - s2 = 0। অথবা তুমি যদি ভাবো না স্যার আমি কিন্তু s2 - s1 লিখবো, লেখো, কোনো অসুবিধা নেই, s2 - s1 = 0, তাও হবে, কোনো অসুবিধা নেই, তুমি যা লিখবে সেটাই হবে এখানে, বোঝা গেল। আর তুমি যদি আমাদের যেমন দুটো জেনারেল ইকুয়েশন অফ সার্কেল ছিল কি, s1 s2, আমি s1 এ ধরেছিলাম যে x² + y² + 2g1x + 2f1 y + c1 = 0। আবার s2টা ধরেছিলাম g2x f2y and c2। ওইটাকে যদি তুমি এরকমভাবে সাবট্রাক্ট করো, মানে s1 - s2 করো, একটু ভেবে দেখো, x² আর y² টার্মগুলো পুরো কেটে যাবে। কেটে যাওয়ার পর তোমার যে টার্মটা পড়ে থাকবে শুধুমাত্র এরকম টার্ম পড়ে থাকবে, 2 g1 - g2 তার x, 2f1 - f2 * y and c1 - c2, এইটুক টার্ম পড়ে থাকবে। এবং এটাই কিসের সমীকরণ বলো তো, রেডিক্যাল অ্যাক্সিসের কিন্তু সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ডেফিনেশনটা তো আমি একবার পড়ে দিচ্ছি। দ্য রেডিক্যাল অ্যাক্সিস অফ টু সার্কেল ইজ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট হুইচ মুভস ইন আ plane in such a way that the length of tangents drawn from it টু দ্য সার্কেল আর সেম। দেখো আমরা এর আগেও পড়েছি লেন্থ অফ ট্যানজেন্ট কি হয়, এইখান থেকে যদি তুমি এই লেন্থটা নাও, ভালো করে খেয়াল করো, এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, আবার এখান থেকে যে এই লেন্থটা নাও, তাহলে কিন্তু এই দুটো লেন্থ কি বলো তো, ইকুয়াল, তাই না? এই দুটো লেন্থ কিন্তু অবশ্যই ইকুয়াল হবে। এটা তো আমরা ইন জেনারেল এর আগের অনেক ভিডিওতেও শিখেছি সার্কেলের ক্ষেত্রে, কারণ সার্কেলের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে তোমার রিলেটেড টু ট্যানজেন্ট, আমি এর আগেও বলেছি। দেখো এবার রেডিক্যাল অ্যাক্সিসের উপরে যে প্রপার্টিগুলো আলোচনা করবে সেগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু। চলো প্রথমে যেটা আসবে, প্রপার্টিস অফ রেডিক্যাল অ্যাক্সিস। দেখো রেডিক্যাল অ্যাক্সিসটা এখন কি, যখন দুটো সার্কেলের কমন কর্ড হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, এইটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এই দুটো সার্কেল এই বিন্দুতে মিট করেছে, তাই না? এই বিন্দুতে মিট করেছে এবং এই দুটো বিন্দুতে আমি যদি জয়েন করে দিই, তাহলে দেখো এটা একটা কর্ড হয়ে যাচ্ছে না, এই সার্কেলেরও কর্ড হয়ে যাচ্ছে, এই সার্কেলেরও কর্ড হয়ে যাচ্ছে, মানে এই সার্কেলটারও কর্ড হয়ে যাচ্ছে, আবার এই সার্কেলেরও কর্ড হয়ে যাচ্ছে। একটু ভালো করে ভেবে দেখো, কর্ড মানে কি বলতো, এই যে একটা সার্কেল নিলাম,
সার্কেল দিয়ে তুমি যেখানে সেখানে যে এরকম লাইন সেগমেন্ট রাখতে পারো, প্রচুর কট পাওয়া যায়। দেখো এগুলো প্রত্যেকটা কট তুমি অনেক কট পাবে এখানে, একটা সার্কেলে অসংখ্য কট পাওয়া যায়, অসংখ্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এই দুটোই কি হচ্ছে, কট হচ্ছে, এই সার্কেলেরও কট হচ্ছে, এই সার্কেলেরও কট হচ্ছে, কমন কট, তাই না? এটাকে বলছি আমরা কি, কমন কট। এবং এই কমন কটটাকেই কিন্তু আবার রেডিক্যাল অ্যাক্সিসও বলে। কমন কটটাকে আবার কি বলো বলতো, রেডিক্যাল অ্যাক্সিস। তাহলে কমন কটের ইকুয়েশন আর রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন নিশ্চয়ই ইকুয়াল, বুঝতে পেরেছো? তাহলে কমন কট তোমাকে যদি জিজ্ঞাসা করে ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ কমন কট, তুমি কি লিখবে বলো তো? কমন কটের ইকুয়েশনও কিন্তু তোমার একই হবে। কি হবে বলো, আমি লিখে দিচ্ছি এখানে। তাও কমন কটের ইকুয়েশনটা কি হবে, S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0। এটা হবে না? দেখো তো, কারণ কি এটাই তো কিসের সমীকরণ ছিল, এটা বলো তো, রেডিক্যাল অ্যাক্সিসের। আর এখানে আমি দেখলাম রেডিক্যাল অ্যাক্সিস এবং কমন কট দুটো কি হচ্ছে, ইকুয়াল। তাই কমন কটের ইকুয়েশন এবং রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন কিন্তু ইকুয়াল হবে। আশা করি বুঝতে পেরেছো, এখানে লিখেও রেখেছি ওই জন্য আর সেম। চলো পরের প্রপার্টি। যখন একটা ট্যানজেন্ট এক্সটার্নালি এবং ইন্টারনালি, ভালো করে খেয়াল করো, দুটো সার্কেল ইন্টারনালি আছে না, তখন কিন্তু এটা কমন ট্যানজেন্ট। যখন দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করেছে, মানে এই জায়গাতে টাচ করেছে এক্সটার্নালি বাইরে থেকে, তাহলে সেই ক্ষেত্রে কি বলতো, এদের কমন ট্যানজেন্ট পাওয়া যাচ্ছে না, সেই কমন ট্যানজেন্টটাও কিন্তু রেডিক্যাল অ্যাক্সিসের সঙ্গে ইকুয়াল। মানে এই যে কমন ট্যানজেন্ট পেলাম, এটা তো কমন ট্যানজেন্ট, ভালো করে খেয়াল করো, দুটো সার্কেলের এটা কিন্তু কমন ট্যানজেন্ট। আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলো মাথায় রাখার চেষ্টা করবে। কমন ট্যানজেন্টস এই দুটো সার্কেলের, এইটাই কিন্তু আবার ইকুয়ালস টু কি হচ্ছে বলতো, রেডিক্যাল অ্যাক্সিস। তাহলে কমন ট্যানজেন্ট এবং রেডিক্যাল অ্যাক্সিস দুটোই কি বলতো, ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আবার যে রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন যেটা, কমন ট্যানজেন্টের ইকুয়েশনও একই, তাই না? কারণ দুটোই কি সেম, দুটোই আইডেন্টিক্যাল, সেম, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি, কিন্তু দেখো আমি এখানে তাও একবার মেনশন করে দিচ্ছি, কমন ট্যানজেন্টস অর রেডিক্যাল অ্যাক্সিস, রেডিক্যাল অ্যাক্সিস। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের যে ইকুয়েশনটা হবে কি হবে বলতো, S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0, মানে সার্কেল 1 মাইনাস সার্কেল 2 ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পারছো। পরের প্রপার্টি বলছে, দ্য রেডিক্যাল অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রেট লাইন হুইচ জয়েন দ্য সেন্টার অফ দ্য সার্কেল। দেখো এই প্রপার্টিগুলো থেকে ছোট ছোট কোশ্চেন কিন্তু আসতে পারে, এর আগেও আমি তোমাদের বলেছি যে প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে এই সার্কেলের সেন্টার, এটাকে আমি C1 নাম দিলাম। এইটা হচ্ছে এই সার্কেলটার সেন্টার, তাই না? এটাকে C2 নাম দিলাম। কি বলেছে, তুমি যদি এই C1 C2 যে লেন্থ, এই যে স্ট্রেট লাইনটা পেয়েছো, এটা যদি তুমি লেন্থ বের করো, তাহলে রেডিক্যাল অ্যাক্সিসটা কি হবে বলো তো, এর উপরে পারপেন্ডিকুলার হবে। কি হবে, এর উপরে পারপেন্ডিকুলার হবে। এটা কিন্তু তোমার রেডিক্যাল অ্যাক্সিস। কি বলো তো, এটা তোমার রেডিক্যাল অ্যাক্সিস। রেডিক্যাল অ্যাক্সিসটা কি হবে তোমার, ওই যে C1 C2 যে লেন্থটা পাচ্ছ তার উপরে কি হচ্ছে, পারপেন্ডিকুলার। কত ডিগ্রি পারপেন্ডিকুলার, মানে কত ডিগ্রি বলো তো, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে আমার রেডিক্যাল অ্যাক্সিসটা। কার উপরে, দ্য লাইন জয়নিং দ্য সেন্টার। এমন একটা লাইন যে দুটো লাইন সেন্টারকে মানে কেন্দ্রবিন্দুকে জয়েন করেছে, সেই লাইনের ওপরে রেডিক্যাল অ্যাক্সিসটা কিন্তু তোমার পারপেন্ডিকুলার থাকবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। আশা করি বুঝতে পারছো। দেখো তারপরের প্রপার্টি, রেডিক্যাল অ্যাক্সিস বাইসেক্ট কমন ট্যানজেন্ট। দেখো এই যে একটা সার্কেল, এটা C1 সেন্টার, এইটা হচ্ছে তোমার C2 সেন্টার, তাই না? এটা C1, এটা তোমার C2। এই যে দেখো C1 C2 কমন ট্যানজেন্টকে, এই যে ব্লু কালারের যে দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হচ্ছে বলো তো, কমন ট্যানজেন্ট। কমন ট্যানজেন্ট, কমন ট্যানজেন্টে তুমি যদি একটা রেডিক্যাল অ্যাক্সিস ড্র করো, এটা তো কি হবে বলো তো, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেই। এটা কি করবে বলো তো, 90 ডিগ্রি। এটা কিন্তু তোমার রেডিক্যাল অ্যাক্সিস, এটা তোমার রেডিক্যাল অ্যাক্সিস। এই রেডিক্যাল অ্যাক্সিসটা কি করবে, এই সেন্টার দুটো মধ্যে যে লাইনটা পাওয়া যাচ্ছে, সেই লাইনটাকে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছেই, বাইসেক্ট করছেই। আবার বলেছে যে তোমার যে ট্যানজেন্টটা পাচ্ছ, মানে এইখান থেকে যে ট্যানজেন্টের লেন্থ, এখান থেকে ধরো এটা লেন্থ পুরো 8 সেন্টিমিটার, তাহলে কি বলেছে, এইটাকে এখান থেকে ইকুয়াল, মানে ইকুয়ালি বাইসেক্ট করবে। আলটিমেটলি আমি যদি বলি, এটাকে আমি T1 নাম দেই, এটাকে যদি আমি পয়েন্ট P নাম দেই, আর এটাকে যদি আমি T2 নাম দিই, তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি বলতে পারবে যে T1 P ইজ ইকুয়ালস টু P T2, মানে লেন্থগুলো ইকুয়াল হবে। কি হবে, লেন্থগুলো ইকুয়াল হবে। কেন কি এখানে দেখো পরিষ্কার লিখেছে, বাইসেক্ট কমন ট্যানজেন্ট। বাইসেক্ট কথার অর্থ হচ্ছে দুটো সমান ভাগে ভেঙে দেওয়া, দ্বিখণ্ডিত করা, বাংলায় যদি পরিষ্কার বাংলায় বলা যায়। ওকে, তাহলে দুটো ভাগে ভাগ করে।
আমরা এখান থেকে অনেক প্রপার্টিগুলো কিন্তু বারবার করে জানছি, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখানেও কিন্তু আসতে পারে যদি তোমার কাছে কনকারেন্ট সার্কেল দিয়ে দেয়, কনকারেন্ট সার্কেল ইন দ্য সেন্স দুটো সার্কেলের সেন্টার একই, এই বিন্দুতে সেন্টার, দেখো দুটো সার্কেলের সেন্টার একই না, এই সার্কেলের ক্ষেত্রে কি তুমি ট্যানজেন্ট ড্র করতে পারবে? এই দুটো সার্কেলের ক্ষেত্রে যে ইনসাইড এবং আউটসাইড যে সার্কেল আছে, এটা কিন্তু ইম্পসিবল। এটাকে আমি স্মল আর ধরছি, এটা ক্যাপিটাল আর বড় সার্কেলের জন্য। তাহলে এই দুটো সার্কেলের জন্য কিন্তু তুমি কোনো রেডিক্যাল অ্যাক্সিস পাবে না। কি পাবে না? নো, কোনো রেডিক্যাল অ্যাক্সিস পাবে না, নো রেডিক্যাল অ্যাক্সিস। কারণ ট্যানজেন্ট নেই, তাহলে তুমি রেডিক্যাল অ্যাক্সিস কি করে পাবে? ট্যানজেন্ট না থাকলে তুমি রেডিক্যাল অ্যাক্সিস পাবে না, কারণ ট্যানজেন্টের সঙ্গে রেডিক্যাল অ্যাক্সিসের একটা সম্পর্ক থাকছে। দেখো পরেরটা, এক্ষেত্রে কারণ সেন্টারটা কিন্তু এক নয়, এর সেন্টারটা এরকম জায়গাতে আছে C1, এর সেন্টারটা তোমার এরকম জায়গাতে আছে C2। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি ট্যানজেন্টটা ড্র করতে পারছি, এবং ট্যানজেন্টের যে ইন্টারসেকশন সেটা দিয়ে লাইন যদি ড্র করি তবেই তো আমরা রেডিক্যাল অ্যাক্সিস পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি রেডিক্যাল অ্যাক্সিসটা পেয়ে যাচ্ছি। ভালো করে খেয়াল করছো নিশ্চয়ই, আমি কিন্তু এই ক্ষেত্রে রেডিক্যাল অ্যাক্সিসটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে মেনশন করতে হবে আমাকে, যদি এক কেন্দ্রীয় মানে বৃত্ত পাওয়া যায়, এক কেন্দ্রীয় বৃত্ত পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোনো রেডিক্যাল অ্যাক্সিস থাকবে না। এক কেন্দ্রীয় যদি আমি বৃত্ত নেই, কি নেব? এক কেন্দ্রীয় বৃত্ত, এক কেন্দ্রীয় বৃত্ত যদি আমি নেই, তাহলে কিন্তু কোনো আমরা রেডিক্যাল অ্যাক্সিস পাবো না। আশা করি বুঝতে পারছো। দের উইল বি ডু নট হ্যাভ আ রেডিক্যাল অ্যাক্সিস, বাট অন্য ক্ষেত্রে কিন্তু হতে পারে যখন সেন্টারটা আলাদা আলাদা জায়গায় থাকবে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট, এবারে লাস্ট আমাদের একটা প্রপার্টি বলেছে রেডিক্যাল অ্যাক্সিসের উপরে, যে টু সার্কেল কাট থার্ড সার্কেল। দেখো এটাকে সার্কেল 1 আমি S1 নাম দিলাম, এটাকে আমি সার্কেল 2 S2 নাম দিলাম, এটা আমাকে সার্কেল 3 S3 নাম দিলাম। দেখো বলেছে যদি দুটো সার্কেল কাট আর থার্ড সার্কেল, দেখো দুটো সার্কেল এই 3 নম্বর সার্কেলটাকে কাট করেছে না? কোথায় কোথায়? এখানে কাট করেছে, এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টে কাট করেছে, আবার দেখো এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টেও কাট করেছে। তাহলে আমাদের যে রেডিক্যাল অ্যাক্সিসটা পাবো সেটা অবশ্যই থার্ড যে সার্কেলটা থাকবে সেই থার্ড সার্কেলের সেন্টার দিয়ে পাস হবে। কি হবে? সেন্টার দিয়ে পাস হবে। এটাকে C3 নাম দিলাম, এর সেন্টারটাকে নাম দিচ্ছি আমি C2, এর সেন্টারটাকে নাম দিচ্ছি আমি C1। এটাই বলেছে যে থার্ড সেন্টারের যে মানে থার্ড সার্কেলের যে সেন্টার সেটা দিয়ে পাস হবে, যদি দ্য সেন্টার অফ থার্ড সার্কেল। ওকে, দ্য সেন্টার অফ থার্ড সার্কেল। আশা করি বুঝতে পেরেছো এগুলো। চলো একটা প্রবলেম করা যাক। দ্য লেন্থ অফ কমন কর্ড অফ দ্য সার্কেল x² y² ইকুয়ালস টু 12 অ্যান্ড দিস। দেখো কমন কর্ড ইন দ্য সেন্স এই যে ডট ডট লাইনটা দিয়েছি না, এইখান থেকে এই যে আমি ডট দেখো সিলেক্ট করছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি তোমাকে কিন্তু বের করতে হবে লেন্থটা। ঠিক আছে, আমি চেষ্টা করছি। দেখো এটা কি হচ্ছে আমার বলো তো? এটা হচ্ছে কমন কর্ড। কমন কর্ড আর আমি লিখতে পারি না যে রেডিক্যাল অ্যাক্সিস। ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে আজকে পড়েছি ফার্স্ট প্রপার্টিতে কমন কর্ড অথবা রেডিক্যাল অ্যাক্সিস বলতে পারি আমি ডট ডট লাইনটাকে, তাই না? রেডিক্যাল অ্যাক্সিস। আচ্ছা রেডিক্যাল অ্যাক্সিসে তুমি ইকুয়েশন লিখতে পারো। হ্যাঁ, কি বলতো? রেডিক্যাল অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0, বা তুমি লিখতে পারো এখানে S2 মাইনাস S1। আমি S2 মাইনাস S1 লিখবো, তাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, S2 মাইনাস S1 করো, তাহলে সুবিধা হবে, কারণ S2 আমি এটাকে ধরে নিয়ে চলছি, এই সার্কেল থেকে এটাকে বাদ দাও, তাহলে কি হবে? দেখো আমি একবার তোমাকে একটু ডিটেলসে করিয়ে দিচ্ছি যাতে করে মাথায় থাকে। -4x প্লাস 3y মাইনাস 2 মাইনাস S1 মানে x² প্লাস y² মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। দিস implies as -4x ওকে প্লাস 3y প্লাস 10, মানে তুমি যদি সিম্পলিফাই করো এরকম ভাবে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। আলটিমেটলি ক্যালকুলেশন করলে 4x মাইনাস 3y মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। এটা তুমি কিসের পেলে? এই যে ইকুয়েশনটা না, এই যে লাইনটা পেয়েছো, এই লাইনের ইকুয়েশন কি বলো তো? এটা 4x মাইনাস 3y মাইনাস 10 ইকুয়ালস টু 0। তোমাকে কিন্তু শুধুমাত্র এরকম সিঙ্গেল একটা কোশ্চেনও দিয়ে দিতে পারে যে ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ রেডিক্যাল অ্যাক্সিস। আমি পেয়ে গেলাম ইকুয়েশন অফ রেডিক্যাল অ্যাক্সিস। এইবার দেখো আমি এই যে সার্কেলটা, এই সার্কেলের যে সেন্টারটা, আমি এই সেন্টারটাকে 0 0 ধরে চলছি। কেন কি? একটা সার্কেলের সেন্টার 0 0, আর একটা সার্কেলের সেন্টার তুমি যদি মানে পরের সার্কেলটার সেন্টারটা বের করো, এই যে পরের যে সার্কেলটা আছে এটার ক্ষেত্রে কি হবে বলো তো? 2, -3/2 আসবে পরের সার্কেলটা। তো আমি এই সার্কেল নিয়ে কাজ করবো যাতে করে আমার সুবিধা হয়। এই দেখো তো এই পয়েন্ট থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানা যাবে না? বলবো অবশ্যই টানা যাবে। এটাকে আমি নাম দিয়ে দিই, ওকে, P, এটাকে নাম দিলাম আমি Q,
এটাকে আমি নাম দিলাম আর, এটা তো সি হবে তাই না, এটা C1 আর এটা তো C2। তাহলে একটু ভালো করে তুমি যদি নোটিশ করো, আমার যে C1টা পাচ্ছি মানে C1 থেকে আর বিন্দুতে কি হয়েছে, পারপেন্ডিকুলার হয়েছে। তাহলে আমি এই যে C1 আর যে লেন্থটা, এই যে মানে এই কালারের রং লেন্থটা, এই লেন্থটা কিন্তু আমি পেয়ে যাবো, এই লেন্থটা কিভাবে পাবো দেখো তো, পারপেন্ডিকুলার টানবো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম C1 মানে 0,0 টু কোথায় হবে বলো তো, ওই লাইনটার উপরে, কোন লাইনটা বলো তো, এই যে এই লাইনটা 4x মাইনাস 3y মাইনাস 10। তাহলে আমি যদি ডিস্টেন্সটা বের করতে চাই কি হবে বলো তো, 4 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 মাইনাস 10 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, তাই না। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, ভালো করে খেয়াল করবে, তুমি পেয়ে যাবে -10/5। তারপরে এটাকে আরও একটু সিম্পলিফাই করো, তাহলে 10/5, কারণ মডুলাসের ভেতরে সব কিছুই পজিটিভ, তাহলে পেয়ে গেলাম আমি 2। তাহলে ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এখানে যে লেন্থটা পেয়ে যাচ্ছি সেটা কিন্তু 2, এটা আমি 2 পেলাম। ভালো করে তুমি যদি একটু নোটিশ করো, তুমি বুঝতে পারবে এই যে সার্কেলটা, এই সার্কেলের রেডিয়াস কত বলো তো, 12 আছে না। এই 12 আমার এখানে তো আর স্কোয়ার থাকে, তাহলে আমি 12টাকে এটা লিখতে পারবো না দেখো তো মনে মনে, √12 তার স্কোয়ার, তাকে √12 স্কোয়ার মানে তো 12, তার মানে আমি বলতে পারবো যে রেডিয়াসটা সেটা হচ্ছে আমার √12। তাহলে দেখো তো আমি এইখান থেকে এই লেন্থটা বের করতে পারবো না পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে, PRC1 ট্রায়াঙ্গেলটা থেকে। আমি যদি PRC1 ট্রায়াঙ্গেলটা নেই, ভালো করে খেয়াল করো, ট্রাইঅ্যাঙ্গেল PRC1, এখান থেকে আমি লিখতে পারি যে হাইপোটেনিয়াস মানে এইটা তোমার 90 ডিগ্রি ছিল, এইটা তোমার 90 ডিগ্রি ছিল না, এইটা তোমার 90 ডিগ্রি, তাহলে এইটা যদি তোমার 90 ডিগ্রি হয় তাহলে অপোজিট মানে এটা হাইপোটেনিয়াস, তার মানে আমি লিখতে পারি আমি একবার লিখে নিই যাতে করে যারা জানে না তারা একটু বুঝতে পারবে। এখানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা। আর হাইপোটেনিয়াস কাকে বলে, অপোজিট অফ 90 ডিগ্রি মানে √12 তার স্কোয়ার। হাইট কত বলো তো এখানে PR, তাহলে PR তো নেই, PR স্কোয়ার থেকে যাচ্ছে, প্লাস বেস কত 2, তাহলে 2 এর স্কোয়ার করো, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করলে তুমি এখানে 12 পাবে, এখানে PR স্কোয়ার থেকে যাচ্ছে +4, দ্যাট ইজ ইমপ্লাইজ করছে আমাদের 4টাকে এপারে নিয়ে চলে আসো, তাহলে 8, তাহলে PR ইকুয়ালস টু কত পাচ্ছ, PR স্কোয়ার মানে 8, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে PR ইজ ইকুয়ালস টু √8, √8 মানে 2√2, তাই না, 2√2। তাহলে এইটাকে যদি তুমি একটু খেয়াল করো, এই PQটা কি হবে বলো তো, PQটা 2 টাইমস অফ PR, কারণ কি PRটা তো অর্ধেক না PQ এর, তাহলে 2 টাইমস লিখতে হবে, তাহলে 2 ইন্টু 2√2, তাহলে অ্যান্সার কত আসছে দেখো তো 4√2। তাহলে আমার পুরো লেন্থটা হচ্ছে যে কটটা পেয়েছিলাম সেই কটটার লেন্থ কিন্তু পেয়ে যাচ্ছে আমি 4√2। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4√2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে আরেকটা কোশ্চেন করবো, খুব সহজ কোশ্চেন একবারে। বলেছে ইফ দিস ইজ দ্য ইকুয়েশন অফ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, দুটো সার্কেলের কমন ট্যানজেন্টটা অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, দুটো সার্কেলের কমন ট্যানজেন্টের যে ইকুয়েশনটা, মানে আমি এর আগে করলাম না কমন ট্যানজেন্ট, মানে ধরো এখানে একটা ট্যানজেন্ট চলে গেল, এখানে একটা ট্যানজেন্ট, এই যে দেখো এই পয়েন্টটা দিয়ে একটা লাইন পাওয়া যাচ্ছে না, এই লাইনটার ইকুয়েশন কিন্তু এবারে দেওয়া আছে, কি বলতো, এই যে এটা x cos x প্লাস y sin x ইকুয়ালস টু 2। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে যে এই যে মানে এখানে যে সাইন থিটা কস থিটা আছে এই লাইনটাতে, এখানে থিটার ভ্যালুটা কত, তাহলে প্রথমে আমাকে এই ইকুয়েশনটা বের করতে হবে না, এই ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্টের লাইনটা বের করতে হবে। তাহলে আমি লিখবো, আমি কি জানি আমার কাছে দুটো সার্কেল দেওয়া আছে অলরেডি, আমি লিখে নেব যে আমার ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট আমি লিখে নেব এখানে। দেখো আমি এখানে S1 সার্কেলটা ধরে নিচ্ছি, কি বলতো, x² প্লাস y² -4, আর আমি S2 যে সার্কেলটা আছে সেটাকে ধরে নিচ্ছি আমি তোমার x² প্লাস y² -6√3x, ওকে, -6y প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি না যে আমার ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কি হবে বলতো, S2
মাইনাস S1 ইজ ইকুয়ালস টু 0। এটাকে কি ইমপ্লাইজ করবে ভালো করে খেয়াল করো। এটা যদি আমি ক্যালকুলেশন করি মাইনাস 6√3x, বা তুমি S1 মাইনাস S2 লিখতে পারো, তো কোনো অসুবিধা ছিল না। 6y প্লাস 24 আসবে তুমি যদি ক্যালকুলেশন করো। আমি একবারে লিখে নিলাম। তাহলে এখান থেকে যদি তুমি একটু মাইনাস সাইনটাকে তাড়িয়ে দাও, তাহলে এখানে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই না? এবার দেখো প্রত্যেককে আমি 6 দিয়ে ভাগ করে দিতে পারছি, ভাগ করে দাও। 6 দিয়ে ভাগ করে দিলে তাহলে এখানে শুধুমাত্র কে পড়ে থাকবে? √3x প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমি ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্টটা পেয়ে গেলাম। কি পেলাম বলো তো? আমি আরেকবার এখানে লিখে নিচ্ছি, √3x প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, এটা আমি পেলাম। আর আমার অলরেডি ওই ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্টের ইকুয়েশন একটা দেওয়া আছে। কি বলো তো সেটা? সেটা হচ্ছে তোমার এইটা এখানে দেওয়া আছে, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তো -2 ইকুয়ালস টু 0। তাহলে এইটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার। কিন্তু এখানে 1 এবং 2 দুটোই তো আইডেন্টিক্যাল। এই দুটোই কি আইডেন্টিক্যাল মানে ইকুয়াল, কারণ দুটোই তো ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট অফ দিস টু সার্কেল। এই দুটো সার্কেলের ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তাহলে দুটোই আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল হলে দেখো তো আমি কম্পেয়ার করতে পারি না? কম্পেয়ার করতে পারি। √3/cos থিটা ইকুয়ালস টু 1/sin থিটা ইকুয়ালস টু -4/-2 করে দিলাম। দেখো এটাকে আমি সিম্পলিফাই করতে পারবো না? হ্যাঁ সিম্পলিফাই করতে পারবো, করো। তাহলে এটা কি হবে? এটাকে এটা দিয়ে কেটে দাও, 2 হবে, এখানে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি না? দেখো তো √3/cos থিটা ইজ ইকুয়ালস টু 2। তাহলে এটা ইমপ্লাইজ করবে কি বলো তো? √3/2 ইকুয়ালস টু cos থিটা। আচ্ছা, √3/2 cos কত ডিগ্রি ভ্যালু? তো আমরা প্রত্যেকে জানি cos 30 ডিগ্রির ভ্যালু, মানে π/6, তাহলে cos থিটা। তাহলে আলটিমেটলি এখান থেকে দেখো আমি থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি? π/6। থিটার ভ্যালু কত? π/6। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের করতে হবে। চলো, আর একটা লাস্ট টপিক আজকে আমাদের পড়ে আছে, ফ্যামিলি অফ সার্কেল। এর আগেও আমরা পড়েছিলাম ফ্যামিলি অফ লাইন, জাস্ট এখন ফ্যামিলি অফ সার্কেল। কিছুই নয়, এস এস আর এস ড্যাশ, মানে এস এস একটা সার্কেল আর এস ড্যাশ আর একটা সার্কেল। এই দুটো সার্কেলের ইন্টারসেকশন দিয়ে, ধরো এইটাকে আমি এস নিলাম আর এটাকে এস ড্যাশ নিলাম, তাহলে এই যে দেখো এই কালারের যে একটা সার্কেল পাচ্ছ, এটাকে এস ডবল ড্যাশ নাম দিয়ে দিতে পারো। এই দেখো এই ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে, তাই না? এরকম এই যে সার্কেলটা দেখছো, এই সার্কেলের মতো প্রচুর সার্কেল তুমি পাবে, এগুলোকেই ফ্যামিলি অফ সার্কেল বলা হয়। এই ক্ষেত্রে কি দেখো, ফ্যামিলি অফ সার্কেলের ইকুয়েশনটা এস প্লাস ল্যামডা ইন্টু এস ড্যাশ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ফ্যামিলি অফ সার্কেলের ইকুয়েশন। দুটো সার্কেল দিয়ে দেওয়া থাকলে তুমি কিভাবে ফ্যামিলি অফ সার্কেলের ইকুয়েশন পাবে? সেটা হচ্ছে এস প্লাস ল্যামডা এস ড্যাশ। ল্যামডার ভ্যালু কখনোই -1 হতে পারে না, কারণ -1 যদি হয়ে যায় তাহলে x² y² টার্মগুলো ভ্যানিশ হয়ে যাবে। আর x² y² টার্ম না থাকলে সেটা কখনো সার্কেলই হতে পারে না। ওই কারণে এখানে মনে রাখতে হবে, ফ্যামিলি অফ সার্কেলের জন্য অবশ্যই ল্যামডা ইকুয়ালস টু কি হবে? নট ইকুয়ালস টু -1। ল্যামডা নট ইকুয়ালস টু -1। ল্যামডা যদি ইকুয়ালস টু -1 হয়ে যায় তাহলে কিন্তু তোমার সার্কেল হবে না। তাহলে মাথায় রাখতে হবে ল্যামডা নট ইকুয়ালস টু -1 ফ্যামিলি অফ সার্কেলের ক্ষেত্রে। ওকে, চলো একটা প্রবলেম করে নিই ঝটপট। Now, the equation of circle passing through 1, 1 and point of intersection this and this, দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন দেওয়া আছে এবং এদের ফ্যামিলি অফ ইকুয়েশন বের করতে বলেছে। দ্য ইকুয়েশন অফ সার্কেল। ওকে, কিভাবে করব? দেখো আমি সরাসরি লিখছি। আমি একটু আগে দেখলাম এস প্লাস ল্যামডা এস ড্যাশ ইকুয়ালস টু 0। তাহলে আমি লিখে নিচ্ছি এটাই, x² প্লাস y² প্লাস 13x মাইনাস 3y প্লাস ল্যামডা 2x² প্লাস 2y² মাইনাস 4x মাইনাস 7y মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0, তাই না? এটাকে যদি, এটা আবার কি বলেছে? এটা পাসেস থ্রু, মানে পাস করছে একটা পয়েন্ট দিয়ে। ওই যে এর আগে আমরা দেখলাম না ইন্টারসেকশন পয়েন্টগুলো, পাসিং থ্রু কোন পয়েন্ট দিয়ে বলো তো? 1, 1, তাই না? তাহলে এই 1, 1 পয়েন্ট এখানে আমি বসিয়ে দিতে পারবো। বসিয়ে দাও, কি হবে? 1 এর স্কোয়ার। হ্যাঁ, আমি সরাসরি লিখে দিচ্ছি একবার, ঠিক আছে? যেহেতু 1 আছে তাই বসাতে সুবিধা হবে। 1 প্লাস 13 মাইনাস 3, কারণ 1 বসালে এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। প্লাস ল্যামডা, এটার ক্ষেত্রে 2 থেকে যাচ্ছে, 2 থেকে যাচ্ছে -4 -7 -25। তুমি যদি এটাকে শর্ট আউট করো তাহলে তুমি ল্যামডার ভ্যালু যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 1/2। তাহলে ওই 1/2টাই তো আমার ইকুয়েশনে বসিয়ে দিতে হবে।
তাহলে আমি এখানে লিখতে পারি না, দেখো তো, রিকোয়ার্ড ইকুয়েশন, নির্ণয় সমীকরণ, রিকোয়ার্ড ইকুয়েশন। রিকোয়ার্ড ইকুয়েশন কি হবে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 13x মাইনাস 3y, হ্যাঁ, আর ল্যামডার ভ্যালুটা এখানে বসিয়ে দাও। ল্যামডার ভ্যালু কত হবে? 1/2 পেয়েছো, ভালো কথা, লিখে দাও এখানে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7y মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0। এইটাকে থেকে তুমি যদি ইকুয়েশন লিখতে চাও তোমার সার্কেলের, তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে মডিফাই করলে, যেটা পেয়ে যাবে আমি সেটা সরাসরি লিখে দিচ্ছি এখানে। 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 30x মাইনাস 13y প্লাস 30x মাইনাস 13y মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আজকের এই ভিডিওতে আমরা সার্কেলটা কমপ্লিট করলাম একদম পুরোপুরিভাবে। আমি যখন প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো কিনা, তখন তুমি বুঝতে পারবে যে তোমার এই ভিডিওগুলো কতটা কাজে লেগেছে। তোমরা যারা রেগুলারলি দেখছো ভিডিওগুলো, কতটা কাজে লাগবে তোমরা এক্সামে গিয়ে দেখতে পারবে, এবং যখন প্র্যাকটিস সেশনগুলো নিয়ে আসবো বা তুমি যেখান থেকে প্র্যাকটিস করো না কেন, এগুলো তোমার ভীষণভাবে কাজে আসবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।